একটা ব্যাপার লক্ষ্য করে খুব ভালো লাগলো। এ সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জয়ন্তী এক মহিলার কাছ থেকে তার বাচ্চার জন্য রাখা দুধ এনে ছেলেকে খাওয়ালো। আরেক মহিলা বাচ্চাকে নিয়ে তার বুকের দুধ খাইয়ে দিল। জানি না তারা হিন্দু না মুসলিম, খ্রিস্টিয়ান না শিখ, শুধু বুঝতে পারলাম এরা মা। সকাল ৮টায় কর্তৃপক্ষ আমাদের কিছু নাশতা দিল। এ সময় খবরের কাগজ এসে গেছে। জানতে পারলাম শহরে গতকাল ভয়াবহ অবস্থা গেছে। আমাদের জীবন কথা। গল্প ২ জীবন। দমদম এয়ারপোর্ট পৌঁছেই জয়ন্তীকে টেলিফোন করলাম, আমি এসে গেছি, প্রস্তুত হও, যে কোনো সময় বেরিয়ে পড়ব। পর দিনই জয়ন্তী আমার হোটেলে এলো। প্রোগ্রাম ঠিক করলাম। এবার আমরা যাব হিমাচল প্রদেশে। আমার ইচ্ছা কলকাতা থেকে কালকা মেলে যতদূর যেতে পারি যাব, তারপর অন্য ব্যবস্থা। কিন্তু জয়ন্তীর ইচ্ছা অন্যরকম। কলকাতা থেকে প্লেনে দিল্লি, ওখানে কয়েকদিন থাকব, বেড়াবো। কে এক বান্ধবী দিল্লিতে আছেন, তার ওখানে যেতেই হবে। আমি দ্বিমত করিনি। জয়ন্তীর ইচ্ছাই আমার ইচ্ছা। এয়ার ইন্ডিয়ার টিকিট নেওয়া হলো। ২ দিন পর আমাদের ফ্লাইট। জয়ন্তী আমার বান্ধবী ঠিক তাও নয়, সে আমার বন্ধুর স্ত্রী। ৩ বছর হলো আমার বন্ধু প্রশান্ত মারা গেছে। তাদের বিবাহিত জীবন স্থায়ী হয় ৫ বছর। এ ৫ বছরের মধ্যে ৩ বছর প্রশান্ত পঙ্গু হয়ে ঘরে পড়েছিল। আমার সঙ্গে জয়ন্তীর পরিচয় প্রশান্ত বেঁচে থাকতেই। তারপর থেকে প্রতি বছর একবার করে আমি আর জয়ন্তী ইন্ডিয়ার কোনো না কোনো জায়গায় বেরিয়ে আসি। জয়ন্তীর কোনো সন্তান নেই। সে একটা বেসরকারি কলেজের লেকচারার। সংসারে তার বৃদ্ধ শাশুড়ি ছাড়া আর কেউ নেই। শাশুড়ি অনুপমা রায় আমাকে খুবই স্নেহ করেন। এক সময় প্রশান্তরা আমাদের প্রতিবেশী ছিল। ১৯৬০ সালে তারা ইন্ডিয়ায় চলে যায় এবং হুগলি জেলার শেওড়াকুলিতে স্থায়ী হয়। আমি আর প্রশান্ত একসঙ্গে কিছুদিন লেখাপড়া করেছি। নির্দিষ্ট দিনে যথাসময়ে আমরা দমদম এয়ারপোর্টের দিকে যাত্রা করলাম। পথেই শুনতে পেলাম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। রাস্তায় যেখানে সেখানে জটলা, সবার মুখে একই প্রশ্ন, এবার কি হবে? আমরা দ্বিধায় পড়লাম, প্লেন কি উড়বে? যা হোক, এয়ারপোর্টে পৌঁছালাম। তেমন কোনো পরিবর্তন নেই। প্লেন ঠিকমতোই ওঠানামা করছে। তবে পুলিশের সংখ্যা অন্য সময়ের চেয়ে বেশিই মনে হলো। আমরা প্লেনে উঠলাম। আমাদের পাশেই বসেছেন এক শিখ দম্পতি। মহিলার কোলে ৬ মাস বয়সের একটি ছেলে। দেখতে খুবই সুন্দর। অল্প সময়ের মধ্যেই জয়ন্তীর সঙ্গে ভদ্র মহিলার ভাব হয়ে গেল। দুজনে খুব গল্পগুজব করছে। বাচ্চাটা জয়ন্তীর কোলে। আগেই বলেছি জয়ন্তী বিধবা, তার কোনো সন্তান নেই। বাচ্চা সে পেয়ে খুব খুশি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.11111@gmail.com। ভদ্র মহিলা বয়সে জয়ন্তীর থেকে ছোটই হবেন। ভদ্রলোক বেশ গম্ভীর। প্লেনে ওঠার পর থেকেই তাকে খুব বিচলিত মনে হচ্ছে। কি যেন ভাবছেন। ৩০-৩৫ বছর বয়স। সুন্দর চেহারা। মাথায় লম্বা চুল। পাগড়ি পরেছেন। ঘন দাড়ি জাল দিয়ে আটকানো। পরনে জাতীয় পোশাক। প্লেনের অধিকাংশ যাত্রী প্রধানমন্ত্রীর হত্যার ব্যাপার নিয়ে আলোচনা করছেন। ২ ঘণ্টা পর প্লেন দিল্লি পালাম এয়ারপোর্টে নামল। এ সময়ের মধ্যেই জয়ন্তী এবং শিখ ভদ্রমহিলা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। বাচ্চাটি জয়ন্তীর কোলেই আছে। প্লেন থেকে নেমে যাত্রীরা লাউঞ্জে এসে লাগেজের জন্য অপেক্ষা করছে। এখানের পরিবেশ যেন কেমন থমথমে। অনেক পুলিশের আনাগোনা। হঠাৎ মাইকে ঘোষণা এলো, কেউ এখন বাইরে বের হবেন না। শহরের অবস্থা ভালো নয়। আপনারা অপেক্ষা করুন। যথাসময়ে আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়া হবে। এ সময় আরও অনেক প্লেন দেশ বিদেশ থেকে এসে গেছে। যাত্রীরা উৎকণ্ঠিত। কতক্ষণ এখানে আটকে থাকতে হবে?
এর মধ্যেই খবর এলো শহরে কিছু দুষ্কৃতিকারী শিখদের উপর হামলা করেছে। কয়েকজন শিখ ইতিমধ্যে নিহত হয়েছেন। তবে চিন্তিত হওয়ার কারণ নেই। পরিবেশ স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছেন। এ খবর শুনে বিভিন্ন দেশ থেকে আগত শিখদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে কিভাবে এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করা যায়। আমাদের সঙ্গের ভদ্রলোক বেশ ঘাবড়ে গেছেন। তার চোখ মুখ লাল হয়ে গেছে। স্ত্রীকে বললেন, আমাদের এ সময় বের হওয়া উচিত হয়নি। কি করব বুঝতে পারছি না। বাবুকে দেখ, স্ত্রী তো ভয়ে কাঁপছে। তার অবস্থা দেখে জয়ন্তী এগিয়ে এসে বাচ্চাকে কাছে নিল। ভদ্রমহিলাকেও সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এয়ারপোর্টে এত লোক সমাগম হয়েছে যে বসার জায়গা পর্যন্ত নেই। কর্তৃপক্ষ ঠিকমতো যাত্রীদের দেখাশোনা করতে পারছে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দূর থেকে নানান রকম প্রাণ কাঁপানো চিৎকার ভেসে আসছে। ট্রাকে করে শশ লোক হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা, তারা বিভিন্ন রকম স্লোগান দিতে দিতে অগ্রসর হচ্ছে। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে তাদের হাতে জ্বলন্ত মশাল এবং অস্ত্রশস্ত্র আছে বোঝা যাচ্ছে। যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বেড়েই চলেছে। বিশেষ করে শিখ যাত্রীদের মধ্যে ভীতির লক্ষণ প্রকট। রাত 10টায় হঠাৎ ঘোষণা এলো, শিখ ধর্মাবলম্বী যাত্রীরা বের হয়ে আসুন। আপনাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। এ স্থান আপনাদের জন্যে যথেষ্ট নিরাপদ নয়। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। বাইরে 3টা বাস দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশ বাস 3টাকে ঘিরে রেখেছেন। শিখ যাত্রীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে লাউঞ্জ থেকে বের হয়ে একে একে বাসে উঠতে যাচ্ছে। কয়েকজন ইতিমধ্যে উঠেও পড়েছেন। আমি এবং জয়ন্তী দুজনেই আমাদের সঙ্গে শিখ দম্পতিকে তুলে দিতে বাসের কাছাকাছি পৌঁছেছি। এমনই সময়ে 4-5 ট্রাক ভর্তি সন্ত্রাসী ছোড়া ত্রিশূল নিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে মুহূর্তের মধ্যে 10-12 জন শিখকে টেনে হেঁচড়ে ট্রাকে তুলল। আমাদের সঙ্গের ভদ্রলোককে টেনে নিয়ে গেছে। ভদ্রমহিলা তাড়াতাড়ি বাচ্চাকে জয়ন্তীর কোলে ফেলে দিয়ে বলল, দিদি বাচ্চুকে দেখ, ও তোমাহারা বাচ্চা বলে ছুটে রুক যাও ভাইয়া লোক, রুক যাও ভগবান কা কসম, উস্কো ছোড় দো বলতে বলতে ট্রাকের কাছে এগিয়ে যেতেই কয়েকজন গুন্ডা প্রকৃতির লোক তাকেও টেনে ট্রাকে তুলল। পুলিশ প্রথমে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছুড়ল। ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারাল। কিন্তু ততক্ষণে ট্রাক ভর্তি সন্ত্রাসীরা তাদের নিয়ে পালিয়ে গেছে। কি বিভৎস তাদের চেহারা! সমস্ত শরীরে রক্ত। যাত্রীরা যারা বের হয়ে এসেছিল তারা আবার ফিরে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই যেন প্রলয় ঘটে গেল। যেসব শিখদের ধরে নিয়ে গেছে তাদের আত্মীয় স্বজন এবং বাচ্চাদের কান্নায় চিৎকারে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হল। যাত্রীরা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দোষারোপ করছে। কেন তারা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না করেই যাত্রীদের এভাবে মৃত্যুর কোলে ঠেলে দিল? জয়ন্তী বাচ্চা নিয়ে ফিরে এসেছে, তার চলার সাধ্য নেই। আমি তাকে ধরে এনে বসিয়ে দিলাম। দুচোখে বন্যা বয়ে যাচ্ছে আর বলছে, কি হয়ে গেল? এ বাচ্চাকে নিয়ে আমি এখন কি করব? বাচ্চার কিন্তু কোনোরকম ভারান্তর নেই। সে জয়ন্তীর কোলেই হাসছে, খেলছে। তার কাছে খবর পৌঁছেনি কি মর্মান্তিক পরিবর্তন তার জীবনে ঘটে গেল। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এ সময়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরও অনেক যাত্রী এসে গেছে। প্রচুর পুলিশ এয়ারপোর্ট ঘিরে ফেলেছে। নতুন করে আর হাঙ্গামা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যে পৈশাচিক ঘটনা ঘটে গেল তার দায়িত্ব কে নেবে? এমনিভাবেই এ কালো রাত্রিও অবসান হল। কিন্তু কি বিভীষিকাময় রাত যে আমরা পার করলাম তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। কয়েকজন শিখ মহিলা জ্ঞান হারিয়েছেন। অধিকাংশই অসুস্থ, খাবার নেই, এমনকি পানি পর্যন্ত নেই।
টয়লেটের অবস্থা আরও করুন। বাচ্চা নিয়ে জয়ন্তী খুবই অসুবিধার মধ্যে আছে। চারিদিকে ছোটাছুটি করছে কোথায় একটু দুধ পাওয়া যায়। শুধু দুধ পেলেই তো হবে না, সেটা খাওয়াতে যে সরঞ্জাম দরকার তাই বা কোথায়। একটা ব্যাপার লক্ষ্য করে খুব ভালো লাগল। এ সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জয়ন্তী এক মহিলার কাছ থেকে তার বাচ্চার জন্য রাখা দুধ এনে ছেলেকে খাওয়ালো। আরেক মহিলা বাচ্চাকে নিয়ে তার বুকের দুধ খাইয়ে দিল। জানি না তারা হিন্দু না মুসলিম, খ্রিস্টিয়ান না শিখ, শুধু বুঝতে পারলাম এরা মা। সকাল 8টায় কর্তৃপক্ষ আমাদের কিছু নাশতা দিল। এ সময় খবরের কাগজ এসে গেছে। জানতে পারলাম শহরে গতকাল ভয়াবহ অবস্থা গেছে। কয়েক হাজার শিখ নিহত হয়েছে। প্রচুর দোকান বাড়ি জ্বালিয়ে দিয়েছে। পুলিশের গুলিতে মারা গেছে প্রায় 50 দুষ্কৃতকারী। শহরে কারফিউ চলছে। দাঙ্গা পুলিশ টহল দিচ্ছে। দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। 12টায় কারফিউ শিথিল হলে কর্তৃপক্ষ আমাদের হোটেলে নেয়ার ব্যবস্থা করলেন। শিখ যাত্রীরা খেতে চাচ্ছিলেন না। তাদের বোঝানো হলো এবার যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন শিখ তাদের পোশাক পরিবর্তন করলেন। এক শিখ ভদ্রমহিলা তার 10-12 বছরের ছেলেকে নিয়ে কানাডা থেকে এসেছেন। তাকে নিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় আছেন। কিছুটা নিরাপত্তার আশায় তিনি এক মুসলিম পরিবারের সঙ্গে সঙ্গে ঘুরছেন। এ পরিবারে 4 জন বোরখা পরা মহিলা এবং একজন পুরুষ, মাথায় টুপি। ওরাও অন্য দেশ থেকে এসেছেন। বের হওয়ার ঠিক আগে দেখলাম 2 জন মুসলিম মহিলা তাদের বোরখা খুলে এক শিখ মহিলাকে, অন্যটি তার ছেলেকে পরিয়ে দিয়ে তাকে মাঝখানে রেখে পরস্পর হাত ধরাধরি করে বাসে উঠল। আমরাও উঠলাম। বাস ছাড়ল। আগে পেছনে কয়েক পুলিশ, হোটেলেই থাকলাম। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হল দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি খবরের কাগজ তন্ন তন্ন করে খোঁজা। কোথাও কোনো বিজ্ঞাপন আছে কিনা। আমাদের ধারণা, যদি শিখ দম্পতির একজনও জীবিত থাকেন তিনি অবশ্যই কাগজে বিজ্ঞাপন দেবেন। কেননা তারা আমাদের নাম পরিচয় কিছুই জানেন না, যেমন আমরাও তাদের কোনো পরিচয় জানি না। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.11111@gmail.com। 10 দিনের মধ্যেও যখন এ ধরনের কোনো বিজ্ঞাপন চোখে পড়ল না, তখন ধরে নেয়া যায় তাদের কেউ বেঁচে নেই। তারপর আমরা আগের প্রোগ্রাম বাতিল করে কলকাতায় ফিরে এলাম। কলকাতায় পৌঁছেই জয়ন্তী বায়না ধরল আমি যেন এখনই তার সঙ্গে শেওড়াকুলি যাই। মা বাচ্চা দেখে কি ভাববেন, তিনি এ বাচ্চাকে কিভাবে নেবেন সেটা চিন্তার বিষয়। আমরা যতটা ভয় পাচ্ছিলাম, কাকিমা সেরকম কিছুই করলেন না, বরং সব শুনে খুশি হলেন। 2 মহিলা যেন একটা অবলম্বন খুঁজে পেল। বাচ্চা কি খাবে, কিভাবে থাকবে, সব ব্যবস্থা কাকিমা করে ফেললেন। আমি কলকাতায় কয়েকদিন থাকলাম। কয়েকটি কাগজে বিজ্ঞাপনও দিলাম, কিন্তু কোনো উত্তর এলো না। জয়ন্তী ইতিমধ্যে নিজের নামের সঙ্গে মিল করে ছেলের নাম দিয়েছে জয়ন্ত রায়। আমার অবাক লাগছে এই ভেবে যে বন্ধু প্রশান্ত যখন পঙ্গু হয়ে বিছানায় পড়েছিল তখন কাকিমা তাদের দত্তক নিতে বলেছিলেন, কিন্তু জয়ন্তী রাজি হয়নি। অথচ এখন কত সহজে শিখের বাচ্চাকে আপন করে নিয়েছে। 2 দশক পার হয়ে গেছে। জয়ন্ত HSC পাস করে ইন্ডিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছে। অল্পদিনের মধ্যেই সফল অফিসার হিসেবে খ্যাতি পেয়েছে। ছেলে যেমন উঁচুলম্বা, দেখতেও তেমন সুন্দর হয়েছে। জয়ন্তীকে সত্যিই তার মাই মনে হয়। মা বেটার চেহারায় অদ্ভুত মিল। জয়ন্ত প্রথম দিকে আমাকে বাবা বলে ডাকত। একটু বড় হতেই তার ভুল ভেঙে দিয়েছি। এখন সে আমাকে কাকাবাবু ডাকে। বছরে একবারই তার সঙ্গে দেখা হয়। যতদিন কলকাতায় থাকি সে আমার সঙ্গেই থাকে। HSC পাস করার পরেই আমি তার জীবন বৃত্তান্ত এবং কিভাবে তাকে পেয়েছি একে একে সব বলেছি। আমি এবং জয়ন্তী দুজনেই ভয়ে ভয়ে ছিলাম। সব জানার পর তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়, কাকিমা এবং জয়ন্তী দুজনেই আমাকে নিষেধ করেছিলেন, বলার দরকার নেই।
আমি তাদের প্রতিবাদ উপেক্ষা করেই সব ঘটনা একটু একটু করে তাকে জানিয়েছি। সব শুনে জয়ন্ত শুধু বলল, কাকাবাবু, এ গল্প আমাকে না শোনালেই বরং ভালো করতেন। কোন শিখ পরিবারে আমার জন্ম, কে আমার সত্যিকারের বাবা মা যখন কিছুই জানি না, উপরন্তু তাদের ফিরে পাওয়াও যখন কোনো সম্ভাবনা নেই, তখন এ পরিচয়ের কি কোনো দরকার আছে? জয়ন্তীকে দেখিয়ে বলল, এ আমার মা, এ আমার দিদা, আর তুমিই আমার বাবা। এ পরিচয় আমি বাঁচতে চাই। কাকিমা তাকে জড়িয়ে ধরে বলতে লাগল, এমনই উত্তর আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম দাদু ভাই। তোমাকে নিয়েই আমরা দুই বিধবা নতুন করে বাঁচতে চাই। তুমিই আমাদের সব চাওয়া পাওয়া। মণি অধিকারী, এলিফ্যান্ট রোড, ঢাকা থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।